বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিবে বাদুল দিবে। দাদা বাবুকে আমি খুন করিনি। আমি মধুর হয়ে ওকালতি করতে আসিনি। এই দেখুন বাটুল বাবু, এইখানেই দাদা বাবুকে পাওয়া যায়। শখের গোয়েন্দাগিরি করার ভূত চেপেছে বুঝি। অপরাধীকে সাহায্য করা কিন্তু সমান অপরাধ। বাটুলদা বিচ্ছুকে পাওয়া যাচ্ছে না। আমাদের জন্যই হুমকি লেখা পাঠানো হয়েছে। কলকাতায় ফিরে যাও, বিপদে পড়বে। বাটুলদা, গুন্ডির সেই লোকটা এসেছিল। আমি দেখছি লোকটা কোথায় ভ্যানিশ হলো। সাবধানে। কোথায় যেতে পারে লোকটা? এই গরমে চাদর মুড়ি দিয়ে রাস্তায় হাঁটছে, সহজেই তো চোখে পড়ার কথা। সোজা যায়নি, তাহলে এত তাড়াতাড়ি নজরের বাইরে যেত না। নির্ঘাত এই গলিতে ঢুকে গেছে। শিল্পী প্রভাকর জানা, বেজিখালি কৃষ্ণনগর। আশ্চর্য, লোকটা কি তাহলে এই বাড়িতেই? কাকে চাই? না মানে প্রভাকর বাবু। স্যার তো সামনের মঙ্গলবার ফিরবেন। অস্ট্রেলিয়ায় একটা মিউজিয়ামে বিশেষ অতিথি হয়ে গেছেন। ও বা, আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আসবো। আজ আসছি। ঠিক আছে। আজ প্রায় 3 দিন হলো এই কৃষ্ণনগরে এসেছি। আজকের ডিনারটাই একটু মনের মতো হচ্ছে। বাটুলদা, তুমি বললে না তো ওই শিল্পীর বাড়ি গিয়ে কি বুঝলে? বুঝলাম, ওটা শিল্পী প্রভাকর জানার বাড়ি। উনি অস্ট্রেলিয়ায় ওনার এক ছাত্র মূর্তি নিয়ে কাজ করছে। দূর, এসব না। ওই লোকটার তাহলে কি হলো? সেটাই তো বুঝতে পারছি না রে। আরো একটা ব্যাপার দেখো, ওই থানায় শ্রীকান্ত দত্ত সেদিন বললেন না যে সুতীর্থ নারায়ণের মাথার খুব কাছ থেকে গুলি করা হয়েছে, অথচ ওনার বন্ধু ওই নিশিকান্ত সান্যাল বললেন ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, মুখটা থেতলে গেছে। একদম ঠিক। খুবই রহস্যজনক। হাইলি সাসপিসিয়াস। বাচ্চু, মধুকে একবার ডাকতো। কেন গো, আরো খান পাচেক ঠ্যাং আনতে বলবো বাটুলদা? বিচ্ছু। বাটুলদা আসছে। দাদা বাবু, আর কি কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। আচ্ছা মধু, এত বড় রায়বাড়িতে লোক বলতে শুধু তুমি একা, তাই তো? ও, এই কথা। আসলে দাদা বাবু খুন হবার পরেই পুলিশের ঝামেলার ভয়ে শান্তির মা সকাল বিকাল ঘরদোর পরিষ্কার আর বাসন মাজতে আসতো, কাজ ছেড়ে দিল। আর ছিল ভবানী ঠাকুর, পুজো আচ্চা করতো। দাদা বাবুও নেই, ওই বুড়ো আসে না, আর পড়ে আছি শুধু আমি। আচ্ছা মধুদা, সুতীর্থ বাবু সারাদিন কি করতেন? সকাল থেকেই তো কত লোকজন আসা যাওয়া করত। তারপর দুপুরে খাওয়ার পর ঘুম, বিকেলে চা খেতে খেতেই ওই উকিল দত্ত আর নিশিকান্ত বাবু আসতো। তারপর চলতো দাবা। ওই ভবানী ঠাকুর কোথায় থাকেন? শুনেছিলাম তো নবদ্বীপে বাড়ি। এখানে ওই বেজিখালির দিকে একটা বাড়িতে ভাড়া থাকতেন। ঠিক আছে মধু,
তুমি এখন যাও, কাল একটু ভোরে আমায় ডেকে দিও। ঠিক আছে দাদা বাবু। এ কি আপনি এত রাতে? বলেছিলাম না আমার কিছু কথা আছে, আমিই দেখা করব। ও, ভিতরে আসুন। আরে, শ্রীকান্ত দত্ত না? হ্যাঁ তো, শ্রীকান্ত দত্ত। তুমিও তাহলে ভোরবেলায় স্বাস্থ্য রক্ষায় রাস্তায় নামো। কোথায় যেন একটা সূক্ষ্ম মিল পাচ্ছি। এই যে দাদা, শুনছেন? আমায় বলছেন? আচ্ছা, এটাই তো বেজিখালি। আগে আমি তাই জানি। তা এখানে ভবানী ঠাকুরের বাড়িটা চেনেন? কে ভবানী ঠাকুর? ওই যে পুজো টুজো করেন। ঠাকুর মশাই, ওনার বাড়ি তো আপনি ছেড়ে এসেছেন। ওই যে ওই গলিটার ভেতরে শেষ বাড়িটা, ওই ওনারই দুধ দিয়ে এলাম। তবে ওনার নাম ভবানী কিনা জানি না। ধন্যবাদ দাদা, আগে তো দেখি গিয়ে। আরে, এ তো সেই শিল্পীর বাড়ির গলি, এই গলির শেষ বাড়ি। এ তো শিল্পী প্রভাকর জানার বাড়ি। ঠাকুর মশাই, আপনাকে তো ঠিক। আমি বাটুল। আপনি তো সতীর্থ নারায়ণ রায়ের বাড়িতে পুজো করতেন। হ্যাঁ, মানে? ঘাবড়াবেন না, আমি পুলিশের লোক নই, ওনার বন্ধু বলতে পারেন। ঘরে আসুন। বাটুলদা, কোথায় গেছিলে তুমি? ঘুম ভেঙে দেখি তুমি নেই। মধুদা বলল বেরিয়েছো। আরে দাঁড়া, আমাকে আগে একটু বসতে দে। অনেকটা পথ হেঁটেছি। বাটুলদা, কিছু লাভ হলো? সময় হলেই দেখতে পাবি। মধু, আমায় ডাকলে? আমাকে একটু তোমার দাদা বাবুর লাইব্রেরিতে নিয়ে চলো তো। এক্ষুনি যাবেন? হ্যাঁ, এক্ষুনি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ওই তো বাটুলদা আসছে রে। বাটুলা, কি গো, কি করলে এতক্ষণ? বাচ্চু বিচ্ছু, চল তো, এবার আমার শেষ তীরটা ছুঁড়ি, দেখি লাগে কিনা। কোথায়? আয় তাড়াতাড়ি, মধুকেও নিতে হবে। মধুদাও যাবে? মধু। এ কি বাটুলদা, এ তো তোমার সেই শিল্পীর বাড়ি গো। ভুল করে ঢুকে গেছিলে। কিছু কিছু ভুল মাঝে মধ্যে ঠিক জায়গায় পৌঁছে দেয়। আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এ কি ভবানী ঠাকুর? এই যে এটা। এই স্ট্যাচু কার? দেখ তবে। এ কি দাদা বাবু? শেষ তীরটাও তাহলে লেগে গেল। সুতীর্থ নারায়ণ রায়ের মূর্তি। ঠিক চিনলে তো মধু? সুতীর্থ নারায়ণ রায়? ওনার স্ট্যাচু কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। বুঝবে, সব বুঝবে। আর একটু সবুর করো। ঠাকুর মশাই, আজ বিকেলে তাহলে ঠিক যেমন বলেছি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার সাথে কথা হয়ে গেছে, রাজিও হয়েছেন। ঠিক সময়ে সঙ্গে করে নিয়ে পৌঁছে যাব। খুব সাবধানে, রিকশায় যাবেন, খবরদার হেঁটে নয়। বাটুলদা, কি সব বলছো তোমরা? কাকে নিয়ে যাবেন উনি? মাথাটা কেমন ঝিমঝিম করছে আমার। বিকেল পর্যন্ত করুক না,
তারপর সব ঠিক হয়ে যাবে। ঠাকুর মশাই, আমরা এখন আসি। যা বলেছি সব সেই মতো হওয়া চাই। আপনি নিশ্চিন্তে থাকুন। মধু, তুমি ওদের নিয়ে বাড়ি যাও, আমি একটু থানায় ঘুরে যাচ্ছি। নিশিকান্ত সান্যালের বাড়িও তো যেতে হবে। আপনারা যে সময় মতো এসেছেন তার জন্য ধন্যবাদ। এবার তাড়াতাড়ি বলুন, কেন ডাকলেন? আমার অন্য কাজ আছে। মিস্টার দত্ত, এটা চিনতে পারছেন? এটা এটা তো একটা উইল। এটা যে একটা উইল সেটা নিশ্চয়ই একজন উকিলকে চেনাতে হবে না? বাজে কথা বলবেন না। কি বলতে চাইছেন সেটাই আমাকে বলুন তো মশাই। আরে দাঁড়ান দাঁড়ান, এত রেগে গেলে হবে? এই উইলটা তো আপনি তৈরি করেছিলেন, যেখানে পরিষ্কার লেখা আছে সুতীর্থ নারায়ণ রায় তার এই বিশাল বাড়ি, ব্যাংকের জমানো টাকা, সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তার মৃত্যুর পর একমাত্র বিশ্বস্ত কাছের লোক এই মধুর নামে লিখে গেছেন। কি বলছেন আপনি দাদা বাবু? হ্যাঁ, মানে তাতে তাতে আমি কি করতে পারি? সুতীর্থ রায় তার সম্পত্তি কাকে দেবে না দেবে এটা সম্পূর্ণ তার ব্যাপার। তবে একটা শর্তে। মানে শর্ত? হ্যাঁ, শর্ত। শর্তটা হলো, মধু যদি কখনো নেশাগ্রস্ত হয়ে পড়ে বা কোনো অসামাজিক কার্যকলাপ, খুন, চুরি, ডাকাতি বা কোনো বেআইনি কার্যকলাপে নিযুক্ত হয়ে পড়ে, তাহলে সে সম্পত্তির কোনো কিছুই পাবে না। এমতো অবস্থায় সুতীর্থ নারায়ণ আরেকটি উইল করে জানাবেন যে তখন এই সম্পত্তির অধিকার কার হবে। হ্যাঁ, সে তো বুঝলাম মাটুলদা, যে মধুদা যদি খারাপ কাজকর্ম করেন তবে এই সম্পত্তির কোনো কানাকড়ি পাবেন না। কিন্তু এসবের সঙ্গে শ্রীকান্ত বাবু বা নিশিকান্ত বাবুর কি সম্পর্ক? আমি তো এই উইলের ব্যাপারেও কিচ্ছু জানতাম না। আপনি খামোখাই ভয় পাচ্ছেন, আর একটু সবুর করুন না। ভবানী বাবু আসুন। এ কি ভবানী ঠাকুর, আপনি? কোথায় পালাচ্ছেন? মাটুল্লা, এসব কি হচ্ছে? এই লোকটাই তো আমাকে। তাই বুঝি? এ কি দাদা বাবু? হ্যাঁ মধু, তোমার দাদা বাবু সুতীর্থ নারায়ণ রায়। উনি খুন হননি, বহাল তবিয়তে না হলেও এখনো বেঁচে আছেন, বা ওই শ্রীকান্ত দত্ত বাঁচিয়ে রেখেছেন। ও মাটুলদা, সব কেমন গুলিয়ে যাচ্ছে গো। তাহলে দাদা বাবু খুন হয়েছেন, আর ওই দত্ত বাবু, পুলিশ সবাই বলল যে আমি খুন করেছি। দাদা বাবুর মৃতদেহ ওই নদীর চড়ায় পাওয়া গেছে। এই পর্যন্ত সব ঠিক ছিল। পাক্কা প্ল্যান করেছিল ওই শ্রীকান্ত দত্ত। উকিলের বুদ্ধি তো। আসলে মধু ওই নদীর চড়ায় যে দাদাবাবুর মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেটা ছিল দাদাবাবুর পাথরের মূর্তি, যেটা সকালে ভবানীবাবুর বাড়ির পেছনে পড়ে থাকতে দেখলে। কিন্তু কেন মাটুলদা? খুবই সোজা। সুতীর্থবাবু যখন উইল করলেন, এই দত্তবাবুর মাথা তখনই খারাপ হয়ে গেল। এত কোটি কোটি টাকার সম্পত্তি শেষ পর্যন্ত কিনা মধু পেয়ে যাবে। ও বুঝেছি, তাই উইলের শর্ত অনুযায়ী মধুদাকে খুনি প্রমাণ করবার জন্য সুতীর্থ বাবুর খুনের নাটক সাজালেন, আর পুলিশের সঙ্গে যোগাযোগ করে মধুকে ফাঁসানোর জন্য উঠে পড়ে লাগলেন, ওকে সুতীর্থবাবুর খুনের আসামি প্রমাণ করবার চেষ্টায়। কিন্তু সুতীর্থ বাবু তো খুনি হননি। আরে সুতীর্থবাবুকে মেরে ফেললে দ্বিতীয় উইলটায় সই করবে কে? যেখানে পরিষ্কার লেখা থাকবে, আমার মৃত্যুর পর সমস্ত সম্পত্তির মালিক আমার বন্ধু শ্রী শ্রীকান্ত দত্তই হবে। তারপরেই সুতীর্থবাবুকে মেরে ফেলা যাবে। আর সবাই তো ইতিমধ্যে জেনে গেছেন সুতীর্থবাবু মৃত, আর তার খুনি মধু। তাহলে দাদা বাবুর ওই মূর্তি? ওটা শ্রীকান্ত দত্ত ওই শিল্পী প্রভাকর জানাকে দিয়ে বানান। তারপর সকালে নদীর চড়ায় কাদার মধ্যে উপর থেকে ফেলে দেন। সারা গায়ে কাদা মাখা মূর্তি, মুখটা উল্টানো। পুলিশ কোনো লোককেই কাছে ঘেঁষতে দিল না। দূর থেকে সবাই ভাবল সুতীর্থবাবুর দেহই পাওয়া গেছে। আর সুতীর্থ বাবু সেদিন সকালে মর্নিং ওয়াক করতে বের হলে এই শ্রীকান্ত দত্তের দলবল ওকে কিডন্যাপ করে নিয়ে যায়।
এই নিশিকান্ত বাবুর বাড়িতে। আমি তো সেদিনই স্বীকার করেছি আমার দোষ। সেখানে ওর উপর চলে অসম্ভব অত্যাচার। ভয় দেখিয়ে ওই উইলে সই করাতে চায়। আর সবাই ভাবছে আমি মরে গেছি। নিজের চোখে নিজের শ্রাদ্ধ, শহর জুড়ে স্মরণ সভা সব দেখেছি। আর ওই বিশ্বাসঘাতক শ্রীকান্তটা আমাকে আমাকে জোর করে বন্দি করে রেখেছিল ওই শিল্পী প্রভাকর জানার বাড়িতে। সেটাই হলো প্রথম ভুল। শিল্পী প্রভাকর জানা ছিল শ্রীকান্ত বাবুর বন্ধু। ভালো পারিশ্রমিক দিয়ে আরেক বন্ধুর মূর্তি গড়ায়। বড় লোকের শখ, তাই প্রভাকর বাবুও কিছু সন্দেহ করেনি। কিন্তু রায়বাড়ির পুরোহিত এই ভবানী ঠাকুর যে ওই বাড়িতেই ভাড়া থাকতেন জানতো না দত্তবাবু। তারপর হঠাৎ একদিন রাতে ভবানী ঠাকুর আমার বাড়িতে যায়। নিশিকান্ত বাবু, মারাত্মক একটা খবর দিতে এলাম। মারাত্মক খবর? আজ দুপুরে বেশ কিছু গুন্ডা গোছের লোক অচৈতন্য একজনকে আমার বাড়িওয়ালা প্রভাকর জানা স্টুডিওর ঘরে বন্দি করে রেখে এসেছে। সন্ধ্যায় ওই ঘর থেকে গোঙানির শব্দ শুনে জানলার কাঁচ ভেঙে দেখি আমার যজমান সুতীর্থ নারায়ণ রায় উনি বেঁচে আছেন, খুন হননি। আমি জানি সেটা। মানে এ কি বলছেন? ওকে এতদিন আমার বাড়িতেই লুকিয়ে রাখা হয়েছিল। কারা? সেটা তোমাকে বললে আমিও হয়তো খুন হয়ে যাব। তুমিও কাউকে বলবে না, তাহলে তোমাকে ওরা মেরে ফেলবে। কিন্তু তুমি চলে যাও, ওরা কিন্তু সব ফলো করে। যাও। শ্রীকান্তবাবু ভেবেছিলেন ওর শিল্পী বন্ধু অস্ট্রেলিয়ায়, ওর ফাঁকা বাড়িটাই হবে আদর্শ লুকোনোর জায়গা। আর প্রতিদিন সকালে জগিং করতে করতে নিয়ম করে সুতীর্থবাবুকে ভয় দেখিয়ে আসা। আমরা এসেই সব গন্ডগোল করে দিলাম। ভবানী ঠাকুর যখন আমাকে সব বললেন, আমিও দুয়ে দুয়ে চার করলাম। তখনই সন্দেহ হয়েছিল একটা লোক নদীর চড়ায় পড়লে এতটা গভীর গর্ত কেন হবে। ও তো ভারী একটা মূর্তি ফেলেছে, গর্ত গভীর হবে না বলো? একদম ঠিক। তারপর তো ভবানী ঠাকুরই মূর্তিটা দেখালেন। শ্রীকান্ত বাবু, ভবানী ঠাকুর যে ওই বাড়িতে ভাড়া থাকেন জানতেন না। কিংবা জানলেও পাত্তা দেননি, কারণ ওর কিছুই করার নেই। পুলিশ তো শ্রীকান্ত বাবুর হাতে। সই সাবুত হয়ে গেলে ওকে মেরে ফেলে লাশ লোপাট করে দেবেন। মধুরাও জেলে যাবে। নিশিকান্ত বাবুকেও কিছু টাকা দিয়ে এই ষড়যন্ত্রের একজন করে নেবেন। উনিও নিজের সম্মানের কথা ভেবে চুপ থাকবেন। আমরা ওর বাড়িতে যেতেই উনি মনে বল পেলেন। তাই সেদিন রাতে উনি লুকিয়ে আমার কাছে এসে সবকিছু বলেন। কিন্তু উনি জানতেন না অলরেডি মধুকে সব সম্পত্তি রায়বাবু লিখে দিয়েছেন। তাহলে উনি আমাদের চলে যেতে বলছিলেন কেন বারবার? উনি ভাবছিলেন ওই শ্রীকান্ত দত্ত আমাদেরকেও মেরে ফেলবে। উনি তো মরেই গেছেন, আর কেন? তাই চাদর মুড়ি দিয়ে রাস্তায় বের হতেন, পাছে কেউ দেখলে ভূত ভাবেন। আমাকে ওই শয়তান দত্ত বারবার জোর করছিল যে আমি উইলে লিখে দিই যে মধু আমার 10,000 টাকা চুরি করেছে, তাই সে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হলো। আর আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পত্তির মালিকানা অভিন্ন হৃদয় একমাত্র বন্ধু শ্রীকান্ত দত্তের নামে হবে। সেটাই হবে মধুর সুতীর্থবাবুকে খুন করার মোটিভ। আদালতে সহজেই প্রমাণ হবে যে মাত্র 10,000 টাকা চুরির জন্য সে কোটি টাকার সম্পত্তির থেকে বঞ্চিত হলো। সেই রাগে মধু ওর মালিক সুতীর্থবাবুকে হত্যা করে। সুতীর্থ, আমাকে ক্ষমা করো, আমাকে বাঁচাও। সেটা আর সুতীর্থবাবুর হাতে নেই। বড়বাবু যদি আপনাকে গ্রেপ্তার না করেন তাহলে উনি নিজে ফেঁসে যাবেন। আমি নিজের ভুলের জন্য লজ্জিত, আমাকে আপনারা ক্ষমা করুন। যান, এই শ্রীকান্ত উকিলকে নিয়ে এবার গারদে পুরুন। আর নিশিকান্ত বাবু, আপনি আর ভয় পাবেন না, আমরা আজই ফিরব। সুতীর্থবাবুকে ভালো ডাক্তার দেখান। মনে রাখবেন, আপনারা ছাড়া ওনার আর কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সুতীর্থর জন্য আমার নিজেকে খুব অপরাধী মনে হতো এতদিন। তাহলে এবার কিন্তু কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া আমাদের খাওয়াতে হবে। আমি আপনাদের জন্য অর্ডার দিয়ে আনিয়ে দেব। তবে বাটুলবাবু, শুধু সরপুরিয়া না, আপনাকে কিন্তু এর জন্য যথাযোগ্য পারিশ্রমিকও নিতে হবে।
তাহলে আমাকে ঘূর্ণির বিখ্যাত মাটির পুতুল দিন, বেশ অনেকগুলো। আমার যে অনেক ছোট্ট বন্ধু আছে, কি তাই না?